এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আশেপাশে কেউ নেই। আকাশের যে অবস্থা তাতে বৃষ্টি আর কমবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর আপনি পাগলামি করছেন। আধের তৃতিকার উদ্বেগকে পাত্তা না দিয়ে পুনরায় একই সুরে আওড়ায়। একটু পাগলামি করলে ক্ষতি কি? কৃতিকা বেশ হতাশ হলো আধরের এহেন কথাবার্তায়। তার ধারণা ঠিকই ছিল, জ্বরে আবারও এনার মাথা খারাপ হয়েছে। সে এবার আধরের হাতের বাঁধন হতে ছাড়া পেতে চাপা স্বরে আওড়ায়। ছাড়ুন আমায়, চলে যাব আমি। আধের তার কোমর হতে হাত সরায় না, উল্টো আরো শক্তভাবে টেনে নিজের সাথে মিশিয়ে তৃতিকার মুখশ্রীর দিকে কিঞ্চিৎ ঝুঁকে পড়ে। আচমকা আধেরের এহেন পদক্ষেপে তৃতিকার গলা শুকিয়ে আসে। আর ঠিক তৎক্ষণাৎ আধের তার মুখশ্রীর সবটা পরখ করে চোখে চোখ মিলিয়ে গম্ভীর অথচ অনুনয়ের স্বরে আওড়ায়। তৃতি, তুমি কি মনের অসুখ বোঝো নাকি বোঝেও না বোঝার ভান করো? আধেরের এহেন কথায় তৃতিকার গলা শুকিয়ে কাঠ হয়, তবে তার সামান্য কিছু বলার মতো সুযোগ হয় না। আধেরের চাহনিতে সে স্তব্ধ, না নজর ফেরাতে পারছে না কিছু বলতে পারছে। এদিকে আধের তার নিস্তব্ধ অভিব্যক্তিতে আর মনেই তীর্যক্ষে সে নজর সরিয়ে নেয়। তার শক্ত হাতের বাঁধনটাও আলগা করে দেয়। কৃতিকা বিষয়টা টের পেতেই নিজেকে সামলে স্বাভাবিক হয়ে বসে। কৃতিকা ইতস্তত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে থাকে, হাত দুটো মুঠো করে কোলের মাঝে শাড়ির আঁচল চেপে খেলা করে। তার ইতস্তত ভাবভঙ্গি আধের আর চোখে দেখে ভারী শ্বাস ফেলে এবং আচমকাই এই প্রবল বৃষ্টির মাঝে বলে ওঠে। চলো যাওয়া যাক এবার। আধেরের কথা শুনে তৃতিকা পাশ ফিরে তাকায়, অতঃপর নিজেকে তটস্থ করে মাথা নাড়িয়ে বলল। হুম। আধের পুনরায় তাকে জিজ্ঞেস করে। কোথায় যাবে? আধেরের নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা খানিকটা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে নিজেকে তটস্থ করে বলল। কোথায় আবার? আপনি আপনার বাসায় আর আমি আমার বাসায়। তৃতিকা এই বলে থামতে না থামতেই আধের ভারী শ্বাস ফেলে, গম্ভীর স্বরে বলল। আমার বাসায় যাওয়ার মুড নেই। কৃতিকা এবার নড়ে চড়ে বসে এবং কণ্ঠস্বর খানিক তীক্ষ্ণ করে আওড়ায়। আপনার কি হয়েছে বলুন তো? শরীর বেশি খারাপ লাগছে? আধের আবারও নিশ্চুপ হয়ে থাকে। তৃতিকার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আচমকা তৃতিকার হাত থেকে ছাতাটা নিয়ে নেয়। অতঃপর পাশেই বেঞ্চের উপরে রাখা একগুচ্ছ কাঠগোলাপ তার হাতে ধরিয়ে দেয়, যা দেখে তৃতিকা বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল। এইগুলো কোথায় পেলেন? আধের নির্লিপ্ত ভঙ্গিতে পাশে থাকা গাছের দিকে ইশারা করে। তৃতিকা ক্ষণিকের জন্য থমকাতেই আধের নিজ হতেই বলে উঠল। গাছ হতে ফুল ছিঁড়ার মতো বাজে অভ্যাস আমার নেই। গাছের ফুল গাছেই সুন্দর, জানি আমি। তবে এ কটা ফুলও যেন কারো রূপের কাছে মাথা নত করেছে। কৃতিকা আর কথা বাড়ায় না, আলগোছে ফুলগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। অন্যদিকে আধের ঝিরে ঝিরে বৃষ্টির মাঝে উঠে দাঁড়ায়। অতঃপর কৃতিকার হাতটা আলতোভাবে নিজের হাতে আঁকড়ে ধরে তাকে নিজের পাশে দাঁড় করায়। কৃতিকা কিন্তু শুষ্ক ঢুক গেলে নিজেকে গুটিয়ে তটস্থ করে। আধের তার ভাব গুটিয়ে আর চোখে পরখ করে শীতল গম্ভীর স্বরে বলল। তৃতি, তোমার এই অতিমাত্রিক সংকোচ বোধই আমায় উস্কে দেয়। তুমি যা লুকাতে চাও সেটাই সর্বাধিক প্রলুব্ধিকর। কৃতিকা সম্পূর্ণ বাকরুদ্ধ, তার আর বলার মতো কোনো ভাষা নেই। শাড়ির আঁচল চেপে আধেরের পায়ের সাথে পা মেলায়। চারপাশে এখনো নির্বিকারে বৃষ্টি ঝরছে। ভেজে সিক্ত সূর্যে বাতার মাঝে পার্কের ইট পাথরে সজ্জিত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে এক জোড়া অতৃপ্ত সত্তা, যাদের মাঝে থাকা অনুভূতিগুলো প্রতিনিয়ত নানান ঘূর্ণিপাকে আবর্তিত। অথচ মুখ ফুটে কেউ কাউকে স্পষ্ট অভিব্যক্তিতে কিছুই বলতে পারছে না। কোনো না কোনো দ্বিধায় দুজনেই নিজেদের ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে। দুজনের নীরব চাহনি অমুক আকাঙ্ক্ষা ভাষার সীমা অতিক্রম করে হৃদয়ের গভীরে সঞ্চার ঘটায়। অথচ এই অতৃপ্ত চাহনা অপরিপূর্ণতায় ঋদ্ধ। তবুও তীব্রতম কামনা তাদের অন্তরকে বেঁধে রেখেছে নির্বিশেষে। কৃতিকা ইতস্তত ভঙ্গিতে ব্যাখ্যা আলিতে হাঁটতে হাঁটতে আচমকা পাথরের কণার সাথে পা বাঁধিয়ে উষ্টা খেয়ে কর্দমাক্ত ঘাসের উপর পড়তে নিলে তৎক্ষণাৎ আঁধির তাকে শক্ত হাতে চেপে নিজের সাথে মিশে নেয় এবং তখনই গম্ভীর স্বরে বলে ওঠে।
বেখেয়ালিপনা বন্ধ করো, বিরক্ত হচ্ছি আমি। কৃতিকা আধিরের বুকের সাথে সম্পূর্ণ লিপ্তে রয়েছে। আধিরের হাত তার প্যাট গলিয়ে পিটছে, পুনরায় অপর পাশে উদরে ঠেকেছে। গলা শুকিয়ে তার কাঠ হয়ে আছে। এত সংকোচ বোধ তার ইহ জন্মে কোনো দিন হয়নি। ইচ্ছে করছে আকাশ পাতাল ফুঁড়ে কোথাও চলে যেতে, তবে আপাতত আধিরের রাগান্বিত চাহনিতে চোখ মেলানোর সাহস না জুগিয়েই মিনমিনি আওড়ায়, বাড়ি যাব আমি। আধির তৃতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে বলল, চলো। হরতলা রিকশায় গড়ি গড়ি বৃষ্টির মাঝে দুজনে বিস্তীর্ণ রাস্তার বুকে এগিয়ে চলেছে। কোথায় যাচ্ছে তা জানা নেই। আধির শুরুতে বাড়িতে নিয়ে যাবে বললেও এখন আর তাকে ছাড়ছে না। আবার কিছু বললে জবাবও দিচ্ছে না। তার সন্নিকটে বসে থাকায় তার গায়ের উত্তাপে এইটুকু তো স্পষ্ট যে এই খারসের জ্বর বাড়ছে, কিন্তু এমন পাগলামি কেন শুরু করেছে কে জানে। আর মধ্যে বৃষ্টি একটু কমে যেতে আধির আচমকা রিকশার হুড ফেলে দেয়। তার এহেন কাণ্ডে তৃতিকা তড়িঘড়ি করে বলল, আরে আরে কি করছেন? এই বৃষ্টির পানি মাথায় লাগলে অসুখ আরো বাড়বে তো। তৃতিকার কথায় আধির কোনো প্রতিক্রিয়া করে না। আলগোছে গাম্ভীর্যের সহিত মুখটা পাশে ফিরিয়ে নেয়। ঢাকা শহরের এমন ভিআইপি এরিয়াতে সাধারণ মানুষের আনাগোনা খুবই কম। সবাই অত্যাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে যাওয়া আসা করছে। আধির চারপাশটায় আনমনে চোখ বুলিয়ে নেয়। আজকের অনুভূতিটা নতুন হলেও মন্দ লাগছে না। ঠিক কত বছর পর সে এভাবে রিকশায় চড়ে শহর ঘুরছে তা জানে না। অবশ্য আদৌ কখনো তার এমন কিছু করার সুযোগ হয়েছিল কিনা তাও অজানা। কিন্তু আজকের দিনটা তার জীবনের পাতায় অত্যন্ত বিশ্বাস হয়ে থাকবে, এত সে একদম নিশ্চিত। আর এর মধ্যে আধির টের পায় তার পাশে বসে থাকা তৃতিকা উসখুস করছে। নিষ্পৃহে পাশে তাকাতেই দেখে তার খোলা চুল নির্বিকারে শীতল হাওয়ায় উঠছে। হাতে তার কাঠগোলাপের থোকা। কখনো তার সামলাতে গিয়ে এক হাতে চুল বাঁধা সম্ভব হচ্ছে না, আবার কখনো চুল বাঁধতে গিয়ে ফুল সামলাতে হিমশিম খাচ্ছে। আধির আনমনি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্পৃহে নিজের দুহাত পেছন হতে তৃতিকার দিকে বাড়িয়ে তার কেশগুচ্ছ স্পর্শ করে। নিমিষেই তৃতিকা চমকে পাশ ফিরতে না ফিরতেই আধির নির্বিকারে চুলগুলো সব কানের পাশ ও ঘাড় হতে আলতোভাবে টেনে নিয়ে তা একত্রে মুড়িয়ে খোপা করার চেষ্টা করে। পুরোপুরি সফল না হলেও সবগুলো চুল কোনো মতে এক হতে দেখেই আধির শান্ত হয়। অন্যদিকে তৃতিকা শুধুমাত্র হতভম্বের ন্যায় চেয়ে থাকে। আর এর মধ্যে তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিতে আচমকা আধির তার কানের নিকটে মুখ এগিয়ে ফিসফিসিয়ে শীতল নিরেট কণ্ঠে আওড়ায়, তোমার চুলগুলো মারাত্মক সুন্দর, আই লাভ ইট। নিমেষে তৃতিকা অজানা শিহরণে কেঁপে ওঠে, অথচ আধির নির্বিকারে পুনরায় মুখ ফিরে নেয়। কিন্তু তৃতিকা তো আধিরের মতো স্বাভাবিক থাকতে পারছে না। আধির এসব কী করছে, কেন করছে তা তো আর বুঝতে বাকি নেই। কিন্তু 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 কোনো না কোনো কিন্তু যে থেকে যাচ্ছে। তার জান পাখি উড়ে যাবার জন্য যে ভেতরে ছটফট করছে তাকে আধির বুঝতে পারছে না। যদি বুঝেও থাকে তবে কেন করছে এসব। তৃতিকা ঠোঁটে ঠোঁট চেপে শাড়ির আঁচল শক্তভাবে মুঠো করে চুপটি করে বসে থাকে। আশেপাশে আর কারো দিকে তাকানোর মতো অবস্থা তার নেই। ভেতরে যে তোলপাড় শুরু হয়েছে তাতে এই মুহূর্তে আর নিজেকে সে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, অতপর এখন সন্ধ্যা রাতের আকাশে তারাগুলো ছুটাছুটি করছে। তৃতিকা হাতের কাঠ গোলাপের গুচ্ছ নুয়ে গিয়েছে, কিন্তু তৃতিকা চাইছে বাড়ি পৌঁছানো অবধি এগুলো একদমই ঠিকঠাকই থাকুক। না, তার এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সুযোগ হয়নি। আপাতত সে আধিরের সাথে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে। রাতের শহর চারপাশ চলে উঠেছে নানান রকমের রঙিন আলোয়, তবে বড় বড় ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় যেন মনকে সবচেয়ে বেশি প্রশান্ত করছে। আধিরের ভাবগতিকে বিশেষ কোনো পরিবর্তন নেই। পেছনে দুহাত এক করে শির দ্বারা সোজা রেখে গম্ভীর ভঙ্গিতে সে তখন থেকে তৃতিকাকে নিয়ে একটানা শুধু হেঁটেই চলেছে। আধির নিজের মতো নির্বিকারে হাঁটছে, আর তৃতিকা তার পায়ের সাথে পা মেলানোর চেষ্টায়। কোথায় থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে না। তৃতিকারও আর কিছু বলার সুযোগ হচ্ছে না, সে আধিরের মতো গন্তব্য হারা। তবে রাস্তার মাঝে মাঝে সে তৃতিকার বেশ খাতির যত্ন করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আধির আজ তাকে নিজ হতে ফুচকা খাইয়েছে। তৃতিকার মাথায় আসছে না এক জ্বরে মানুষের এত পরিবর্তন কি করে হলো। কিন্তু ঠিকমতো যে কথাবার্তা বলছে না, আর কি করা যায়।
তার তো এভাবে ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকতে ভালো লাগে না। যদিও তৃতিকা চারপাশে দৃষ্টি মেলে তাকাতেই তার চোখে মিশে যায় অদ্ভুত প্রশান্তি। ঠোঁটের কোণে গোপন আলুর ন্যায় ফুটে ওঠে বিস্তৃত মুচকি হাসি। বহুদিনের সুপ্ত বাসনা ছিল এভাবেই এক নির্জন রজনীতে ল্যাম্পপোস্টের হলদেটে আলো ভেদ করে নিস্তব্ধ রাস্তায় একা একা গন্তব্যহীন পথ ধরে হেঁটে যাবে। লম্বা ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় ভেজে ওঠা নির্জন রাস্তায় শীতল হাওয়ার মৃদুমন্দ ছোঁয়ায় নক্ষত্র খচিত আকাশের নিচে চাঁদের স্নিগ্ধ আলোয় নিজেকে হারিয়ে ফেলার স্বপ্ন যেন আজ হাতের মুঠোয় ধরা দিয়েছে। আজ সেই ইচ্ছে অপ্রত্যাশিতভাবে পূর্ণ হলো। যদিও পরিবেশ তার কল্পনা সম্ভাবনার মতো নিখুঁত নয়, তবু নিয়তির এই আকস্মিক দান অপরিমেয় সুখ এনে দিল তৃতিকার মনে। আজ যা পেয়েছে এটাই বা কম কিসের। সে তো কখনো কল্পনাও করেনি আজ এভাবে তার এই ইচ্ছেটাও পূর্ণ হয়ে যাবে। তারা যে রাস্তায় পা মেলাচ্ছে তার দুধারে প্রসারিত অন্ধকার, দূরবর্তী নীরবতা। শুধু অল্প দূরে মহাসড়কের বুক চিরে কিছু গাড়ি সায় সায় করে ছুটে চলেছে, আবার সব কিছু ডুবে যাচ্ছে নৈশ নিস্তব্ধতায়। আধিরের সাথে কাঁধে কাঁধ মিলানো এই নীরব যাত্রায় তৃতিকার মনে বারংবার এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে। সে বুঝতে পারছে একা একা হাঁটার বহুদিনের আকাঙ্ক্ষা আজ আর শুধুই নিজের নয়, এখনকার প্রতিটি পদক্ষেপ ভাগাভাগি হয়ে গিয়েছে আধিরের সাথে। তার অন্তরের গোপন ইচ্ছেও যেন ধীরে ধীরে আধিরকে কেন্দ্র করেই নতুন রূপ নিচ্ছে। এরই মধ্যে তৃতিকা আধিরের এহেন নির্লিপ্ততায় অস্থির হয়ে বলল, আর কতক্ষণ এভাবে? আপনার রেস্টের প্রয়োজন, অথচ আপনি কথাই শুনছেন না। আমি বলেছি আমার বাসায় যাওয়ার মুড নেই। পুনরায় আধিরের নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকার উচ্ছ্বস স্বরে বলল, পাগলামি করছেন আপনি? আপনি একদমই ঠিক নেই। আদৌ এটা বুঝছেন? আধির আবারও নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি জানি আমি ঠিক নেই, কারণ তুমি আমায় ঠিক থাকতে দাওনি। মানে আমি আবার কি করলাম? সেই কখন থেকে আমি বাড়ি ফেরার জন্য বলে শেষ হয়ে যাচ্ছি। আধির এবার তৃতিকার দিকে ফিরে তাকিয়ে এবং তৎক্ষণাৎ শান্ত গম্ভীর স্বরে আওড়ায়, তৃতি, তুমি কিন্তু অভিনয়ে অত্যন্ত ভালো। এই বলে সে মুখ ফিরে নেয়। অথচ তৃতিকা হতভম্বের ন্যায় চুপ হয়ে থাকে। আর এর মধ্যেই আচমকা আধির তৃতিকার উদ্দেশ্যে আবার বলে, তেতকা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হঠাৎ এহেন প্রশ্নে তৃতিকা চমকায়। তবে কিছুটা সময় নিয়ে তৃতিকা জবাব দেয়। হুম। আধির কিঞ্চিত চমকানোর ন্যায় ভঙ্গিতে পাশ ফিরে তৃতিকার উদ্দেশ্যে বলল, কাকে? বাবা মাকে, এরপর কাকিমা, তবে সবচেয়ে বেশি হয়তো দাদু ভাইকেই ভালোবাসতাম। তৃতিকার এহেন নির্বিকার অভিব্যক্তিতে আধির ভারী শ্বাস ফেলে পুনরায় সম্মুখে মুখ ফিরে নেয়। এদিকে তৃতিকা আবারও আধিরের উদ্দেশ্যে কিঞ্চিত উৎসুক কণ্ঠে বলল, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? বা আধির তাচ্ছিল্যের সহিত মৃদু তির্যক হাসে। মেয়েটাকে সে যা ভেবেছিল ঠিক তাই। আধিরও স্বাভাবিকভাবেই বলতে লাগলো, হুম। বাবা মা ছাড়া আর কাকে? আধির তৃতিকার দিকে তাকিয়ে এক পলক দেখে, পুনরায় মৃদু রুক্ষ হেসে গম্ভীর স্বরে আওড়ায়, ইয়াসকে? এছাড়া আর কেউ? ফপি, ঈশানী, এরাও আমার প্রিয়। আর কেউ নেই? আরও কেউ আছে নাকি? তাকেও কি আমার ভালোবাসার কথা? আধিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা ইতস্তত স্বরে বলল, না না না, এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এই বলতে না বলতে সে একদম চুপ হয়ে যায়। আধির শুষ্ক হেসে ভারী শ্বাস ফেলে। অতঃপর আনমনে আবারও তৃতিকার উদ্দেশ্যে বলল, তৃতি, তোমার কি মনে হয় মানুষ কাউকে কেন ভালোবাসে? তৃতিকা খানিক ভাবুক স্বরে বলল, ঠিক বলতে পারছি না, আপনি বলুন। তৃতিকা বলার মতো কোনো অর্থপূর্ণ কিছুই খুঁজে পায় না এবং ততক্ষণে আধির পুনরায় আনমনে বলে ওঠে, হারিয়ে ফেলার জন্য। তৃতিকার কপালে কিঞ্চিত কুঁচকে যায়। সে উৎসুক চাহনিতে আধিরের দিকে তাকিয়ে বলল, মানে? মানে মানুষ কাউকে ভালোই বাসে তার ভালোবাসাকে হারিয়ে ফেলার জন্য। এই দেখো, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, অথচ আমাকে ছেড়ে সবার আগে তিনিই চলে গেলেন। আমার বাবাও তাকে ভীষণ ভালোবাসতো, অথচ উনি তাকেও ছেড়ে গেল। আবার মায়ের পরে আমি বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু উনিও। খেয়াল করে দেখো, তোমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে তোমার দাদা ভাইকে, আর তিনি সবার আগে তোমাকে ছেড়ে চলে যায়।
আধের এই বলতে না বলতেই কিছু সময়ের জন্য থামে। কৃতিকা ভাবুক ভঙ্গিতে কিছু বলার পূর্বে আধের পুনরায় শান্ত গম্ভীর স্বরে বলল, আজ মমের বার্থডে। কৃতিকা এবার যেন বিষয়টা বুঝতে পারে। সে দ্রুত আধেরের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে পা ফেলে হেঁটে তার দিকে উৎসুক চাহনিতে তাকিয়ে বলল। এই জন্য আপনার মন খারাপ? আধের মৃদু হেসে তার পাশ ফিরে তাকিয়ে বলল, কে বলল আজ আমার মন খারাপ? ইউ নো হোয়াট, আমি আজ আমার মমকে একটা গিফটও দিয়েছি। কৃতিকা উৎসুক কণ্ঠে বলল। কি? আধের পুনরায় নজর ফিরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল। বলবো না। আধেরের এহন ভাবগতিতে কৃতিকার কপাল কুঁচকে যায়। তবে সে কিছু বলার পূর্বেই আধের তার উদ্দেশ্যে আবার বলল, একটা গান গাই। আমি বিশেষ মানুষ ব্যতীত কারো জন্য গান গাই না। কৃতিকা পুনরায় ইতস্তত বুঝে বাধা পড়ে যায়। একবারেই কিছু না বলে শুধু মাথা নেড়ে আওড়ায়। হুম। কৃতিকার অনুমতিতে আধের মৃদু হাসে। অতপর চোখ তুলে আকাশের পানে তাকাই। নীলচে আকাশে তারারা ঝকঝক করছে। যাদের আলোয় পিচ ঢালা পথ হয়ে উঠেছে রূপালি। চারপাশে স্নিগ্ধ শীতল বাতাসে তার চুলগুলো মৃদুভাবে উঠছে। কৃতিকার ক্ষেত্রেও তাই। অথচ দুজনে এখনো একই তালে হেঁটে চলেছে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, যেন দুজনেই আজ মুক্ত পাখি। পেছন হতে দৃশ্যটা যেন আরো বেশি মনোমুগ্ধকর। মৃদু বাতাসের তালে আধেরের পাঞ্জাবের কোনা দুলছে, আবার কখনো কৃতিকার আঁচল উড়ে এসে আধেরের গায়ে পড়ছে। তবু দুজনের নির্বিকার গন্তব্যহীন পথ চলা থামবার নয়। এ যেন একজোড়া অতৃপ্ত অসম সত্তার কাছাকাছি আসার গল্প। এ যুগের ভালোবাসি বলার মতো সামান্য শব্দটাও যেন তাদের অনুভূতিতে পর্বত শৃঙ্গ সমতুল্য। আর মাঝে আধেরের নজর পড়েছে দূরের এক শিমুল গাছের উঁচু ডালে। এই সময় ফুল না ফুটলেও ল্যাম্পপোস্টের আলোয় অন্ধকারে মগডালের উঁচুর পাতার সারিগুলো বেশ লালচে হয়ে যেন জলজল করছে। আধের সব মিলিয়ে চারপাশ দেখতে দেখতেই আওড়ায়। ভাবনা আমার শিমুল ডালে লাগছে আগুন জ্বলে, তেতকার মনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলে নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। আধের এইটুকু গাইতে না গাইতে তৃতিকা তার দিকে বিস্ময়ের চাহনিতে তাকাই। এই লোকটা সব কিছুতেই মারাত্মক সুন্দর। গানও যে এত ভালো গায় কল্পনাতেও ভাবিনি। যদিও গানের পঙ্ক্তিতে সে যে আকাশটা করেছে তা তৃতিকা ভালোই বুঝতে পারে। সেসব ভাবতে গিয়েও তৃতিকার ফর্সা গাল আচমকায় লাল হয়ে ওঠে। তবু নিজেকে সামনে নিয়ে আধেরের পায়ের সাথে পা মেলাই। তবে আধেরের কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে বাকি অংশটুকু আকাশের পানে চেয়ে গাইতে থাকে। ও তোমায় ঘিরে এতগুলো রাত, আধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা। আবারও তৃতিকা তীব্র সংকোচে কুচকে যায়। অথচ আর চোখে তাকিয়ে দেখে আধের কতটা স্বাভাবিক। শাড়ির আঁচলের ফাঁক হতে কাঠগোলাপগুলোর দিকে মাথা নুয়ে তাকিয়ে তাকিয়ে ভাবে, এই খারুসটা কত ভালো অভিনয় পারে, অথচ বলে কিনা অভিনয় নাকি সে সেরা। যথারীতি আধের এবারও নিঃসংকোচে গানের বাদ বাকি অংশটুকু গেয়ে ফেলে। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতের মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। রাত 9:30 পেরিয়েছে, তবু দুজনের পথ চলা শেষ হয়নি। কৃতিকাও নিজের মতো আনমনে হেঁটে চলেছে। অনেকক্ষণ সময় পর পর হয়তো দুজনের দু একটা কথাবার্তা হচ্ছে। আজ ছাড়া আর বিশেষ কোনো পরিবর্তন নেই দুজনের। আর এর মধ্যে আচমকা এক নির্জন পরিবেশে প্রবেশ মাত্রই আধীর কৃতিকার উদ্দেশ্যে বলল। তেতকা, তোমার ভয় করছে না? কৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে বলল, ভয়? ভয় কেন করবে? এই যে অপরিচিত এক মানুষের সাথে এভাবে রাস্তার পর রাস্তা হেঁটে চলেছ, তবুও এই নির্জন নিস্তব্ধ গন্তব্যহীন পথে। আধরের এখনো নির্লিপ্ত অভিব্যক্তিতে কৃতিকা গা ছাড়া ভঙ্গিতে তার ছেলের সহিত মৃদু হেসে আওড়ায়। আপনি আমার অপরিচিত হলেন কবে? আপনাকে তো আমি চিনি। কতটুকু চেনো আমায়? এবার কৃতিকা খানিকটা তটস্থ হয়ে বলে,
যতটুকু চিনলে কাউকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়, কি বল? আথির এবার থেমে যায়, কৃতিকার দিকে মুখ ফিরিয়ে বলে। যদি এই মুহূর্তে তোমার সাথে বাজে কিছু করে ফেলি? কৃতিকা এবার উত্তর না দিয়ে আথিরের মুখের দিকে তাকিয়ে থাকে। খানিকটা আমতা আমতা করে বলল, বলছেন এসব? আপনি আমার সাথে মশকরা করছেন? মোটেও না। আমার ব্যাপারে এখনো তোমার পরিবারের কেউই কিছু জানে না। আর এই শহরে তুমি এখন একাই থাকো। এছাড়া আমার পাওয়ার সম্পর্কে আশা করি তোমার ন্যূনতম ধারণা রয়েছে। ধরো, আমার ইচ্ছে হলো তোমার সাথে বাজে কিছু করে ফেলার। আথরের কথা শেষ হতে না হতেই কৃতিকা তীক্ষ্ণ কণ্ঠে তার উদ্দেশ্যে বলল, আজে কিছু বলতে কি বোঝাতে চাচ্ছেন? আথির অদ্ভুতভাবে নিঃশব্দে হেসে বলল, এই ধরো, তোমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলাম এবং কেউই কখনো তোমার কোনো খোঁজ খবর পেল না। কৃতিকা চোখ মুখ কুঁচকে আথিরের উদ্দেশ্যে বলল, অমন হলে মরার পর পেতনি হয়ে আপনার ঘাড় মটকে দিব। আথির নিঃশব্দে হেসে বলল, তুমি এমনিতেও পেতনি, নিম গাছের তেতো পেতনি, মিস তেতোকা। কৃতিকা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিবে তার পূর্বে আথির তার উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, চলো এবার। কোথায় যাবেন? কেন? তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায়। আথিরের এহেন কথায় কৃতিকা আনমনে ভারী শ্বাস ফেলে। আথির তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে বলল, কি মিসেস তেতোকা, আজ রাতটা আমার বাসায় থাকবেন নাকি? আথিরের অভিব্যক্তিতে কৃতিকা আকস্মাতে চমকে উঠল। এই মুহূর্তে আথির তাকে মিসেস তেতুকা বলল, নাকি সে ভুল শুনল? কৃতিকা চোখ পিটপিট করে আথিরের দিকে তাকাতেই আথির ভ্রু উঁচিয়ে কৃতিকাকে ইশারা করে যথাযথ জবাব দিতে কৃতিকা তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বলল, আমার বাসা থাকতে আপনার বাসায় কেন থাকতে যাব? কেন? ঘাড় মটকানোর জন্য। এই বলতে না বলতে আথির কৃতিকার সন্নিকটে এগিয়ে আসে। কৃতিকা ক্ষণিকের জন্য ঘাবড়ে গেলেও শাড়ির আঁচল চেপে নিজেকে তটস্থ করে। সে আথিরের চোখে চোখ মিলিয়ে তাকিয়ে থাকতে থাকতেই আথির কিঞ্চিত মৃদু হেসে নির্বিকারে কৃতিকার কপালের সামনে ছড়িয়ে পড়া চুলগুলো আলতোভাবে আঙুলের সাহায্যে ঠিক করে দিতে দিতে বলতে লাগলো, তৃতি। আথিরের আবেশিত কণ্ঠস্বরে কৃতিকা তীব্র সংকোচের সহিত আওড়ায়। আধের এক মনে কৃতিকার দিকে তাকিয়ে নিমিষেই কৃতিকার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। সে আধেরের চোখে তীব্র উৎসুক চাহনিতে তাকিয়ে থাকে, এ যেন সে বিশেষ কিছু একটা বলে ফেলবে। আধের বেশ কিছুটা সময় নিয়ে শেষমেশ বলেই ফেলল, কাল অফিসে সময় মতো চলে এসো, অনেক কাজ বাকি পড়ে আছে, সেসব দ্রুত করতে হবে। আর আর সন্ধ্যার দিকে আমার কিছু লোকজন যাবে তোমার বাসায়। যা যা জিনিসপত্র এখানে আনতে চাও তা ওদের বুঝিয়ে দিও, এরপর আমি গিয়ে তোমায় নিয়ে আসবো। নিমিষে কৃতিকার ছোয়াল শক্ত হলো। এতক্ষণ সময় নিয়ে মানুষ এসব কথা বলে, সে তো কি নাকি ভেবে বসেছিল। কৃতিকা এই বিরক্তিতে মনে মনে আওড়ায়, আসলেই খারুস। একটু ভার্সিটি শেষে কৃতিকা অফিসে আসা মাত্রই যারার সাথে তার দেখা হয়ে যায়। আশ্চর্যজনকভাবে যারা আজ নিজ হতেই কৃতিকার কাছে এগিয়ে এলো। কৃতিকা এতখানি অবাক হলেও সে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রেখে কথোপকথন চালিয়ে যায়। এদিকে যারা শুরুতে কৃতিকার উদ্দেশ্যে বলল, হাই, ইদানিং তোমাকে অফিসে বেশি অনিয়ম দেখছি। কৃতিকা কিঞ্চিত মলিন হেসে আওড়ায়, অসুস্থ ছিলাম, এজন্যই। বাহ, এয়ার স্যারের মতো তুমিও দেখি একই টাইমিংয়ে অসুস্থ হও। ভালো ভালো, বেশ ভালো। বস আর বিয়ের মধ্যে তো এমনই মিল হওয়া উচিত। এই বলে সে অদ্ভুতভাবে হেসে ফেলে। কৃতিকা ছোয়াল শক্ত করে তার উদ্দেশ্যে আওড়ায়, কোনো প্রয়োজনীয় কথা বলার থাকলে বলুন, নয়তো আমি। আরে আরে কৃতিকা ম্যাম, ট্রিগার হচ্ছেন কেন? এই বলে সে কৃতিকার কাছে কিছুটা এগিয়ে সে কানের কাছে ফিসফিসিয়ে আওড়ায়, সত্যি করে বলো তো, এয়ার স্যারের সাথে তোমার কি চলছে? কৃতিকা চাপা নজরে চোয়াল শক্ত রেখে তাকাতেই যারা পুনরায় তার ছেলের সহিত হেসে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই কৃতিকা, আমরা মানুষ, ভাত খাই, চোখের সামনে নিজের লীলা খেলা দেখাবে আর ভাবছো কিছুই বুঝবো না। আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। ও আচ্ছা মিস কৃতিকা, তোমার মতো মেয়েদের মাথার ঠিক কী চলে তা আমরাও টুকটাক হলেও বুঝতে পারি। ভেবো না তোমাদের নিয়ে সন্দেহটা শুধু আমার, বরং তোমার মতো একটা অযোগ্য মেয়ের এভাবে বিয়ে হওয়ার পর থেকে অফিসের সবাই তোমাদের সন্দেহের নজরে দেখছে। যাই বলি না কেন, তুমি কিন্তু একটা চিজ মাইরে। কিভাবে এমন রাঘব বোয়ালকে নিজের জালে টপকিয়ে নিয়েছ, অন্তত এই জন্য তোমার প্রশংসা না করলেও নয়।
কৃতিকার এক মুহূর্ত এখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। চাপা নজরে এক পলক যারা সহ আশেপাশের উৎসুক সকলকে দেখে নিয়ে সরাসরি স্থান ত্যাগ করলো। সে চলে যেতে যারা পেছন হতে মনে মনে আওড়ায়, ভাবটা এমন দেখায় যেন ভাজা মাছ উল্টে খেতে পায় না। কি ভেবেছ এসব বড়লোকদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না মিস কৃতিকা? তোমার মতো হাজারটা মেয়ে এরা টাকা দিয়ে হাতের মোয়া বানিয়ে রাখে, প্রয়োজন শেষ হতেই আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। দেখবে তোমার সাথেও ঠিক এটাই হয়েছে। কৃতিকা এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আধরের কেবিনে প্রবেশ করে। মেজাজ যে হারে খারাপ হয়েছিল তাতে সেখানে আর 2 মিনিট দাঁড়িয়ে থাকলেও বড়সড় ঝামেলা বেঁধে যেত। কিন্তু আধের কাছে এসেও খুব একটা লাভ হলো না। কৃতিকাকে দেখা মাত্রই আধের তাকে এক গাদা ফাইল দেখিয়ে দিয়ে বলল, মিস তৃতিকা, গত কয়েকদিনের রিপোর্ট মোতাবেক আপনি অফিসে বেশ অনিয়মিত। এভাবে চলতে থাকলে খুব দ্রুত নিজের পদ হারাবেন। যাই হোক, এখন ফাইলগুলো নিয়ে যান, সময় মতো সব কাজ রেডি হওয়া চাই। কৃতিকা যেন এবার রাগে হুঁশ হারালো। গিরগিটিও এত রং বদলায় না যতটা এই খারুস রায়ন চৌধুরীর রং বদলাচ্ছে। গত 2 দিন হতে আর অসুস্থতার পেছনে দৌড়ে দৌড়ে তার জীবন শেষ। আবার গতকাল রং তামাশা করে সারাদিনের পাশাপাশি রাত 10টা অবধি নিজের সাথে চিপকে রেখেছিল। ঠিক 10টার পর আধের তাকে নিজের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে, একই সাথে আবার নিজে গিয়ে বাড়িতে রেখে এসেছে। অথচ এখন এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। কৃতিকা দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও আর বলল না। ফাইলগুলো একসাথে তুলে নিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল এবং তা দেখে আধের পেছন হতে আনমনে তির্যক হেসে ফেলল। মাঝে তাল বাহানা করে ইয়াশকে 2 দিন ঠিক মতো পড়াতে পারেনি। গতকাল তো আধেরের জন্য ঈশানীকে নিজের অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে, কিন্তু আজকে আর এমনটা করলে চলবে না। অফিস শেষ করে তৃতিকা বেশ তড়িঘড়ি করে চৌধুরী ম্যানশনে পৌঁছালো। তবে অন্যান্য দিনের চেয়ে আজ চৌধুরী বাড়িতে ভিন্ন আবহাওয়ার আমেজ বিরাজ করছে। কৃতিকা খেয়াল করলো কয়েকজন নতুন মানুষের অস্তিত্ব। একজন বয়স্ক মহিলার পাশাপাশি 2জন মধ্যবয়স্ক নারী সহ হাফসা ও ঈশানী কথাবার্তা বলছে। আর যদিও কৃতিকা এদের কাউকে চেনে না, কিন্তু মোটামুটি সকলকে নিয়েই তার বেশ কৌতূহল জাগলো। এই বাড়ির বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো ইয়াশকে পড়ানোর রুমের দিকে এগিয়ে যায় সে। ইয়াশ তাকে দেখা মাত্রই সালাম দিয়ে বলল, মিস মিস আপনি নাকি অসুস্থ ছিলেন? হুট করে মিথ্যে কিছু বলতে গিয়ে তৃতিকা থমকে যায়। মনে মনে বিরক্ত হয়, খারুসটার জন্য এই বাচ্চাটার কাছেও এখন মিথ্যে বলতে হবে। তৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, কিছুটা। এখন কেমন আছেন আপনি? আ, এখন একদম ঠিক আছি। অবশ্য এত সুইট একটা স্টুডেন্টকে পেলে কোন মিসেই ভালো থাকবে না বলো তো? ইয়াশ খানিকটা লজ্জাবোধের সাথে মৃদু হেসে ফেলে এবং আকস্মাৎ কৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস, আপনাকে না আমার অনেক ভালো লাগে, তাই আপনার কাছে আমার একটা আবদার আছে। তৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, আমার কাছে আবদার? আচ্ছা ঠিক আছে বলো, আমি তোমার সব আবদার মেনে নিব, কিন্তু একটা শর্তে। ইয়াশ শুরুতে খুশি হতে নিয়েও পরক্ষণে হতাশ হয়ে আওড়ায়। শর্ত? কি করতে হবে আমায়? কৃতিকা মৃদু হেসে বলল, বেশি কিছু না, এবারে পরীক্ষায় তোমাকে হাইস্ট মার্ক তুলতে হবে। যদি পারো তবে আমি তোমার সব কথা শুনবো। ইয়াশ কিছু একটা ভেবে নিয়ে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তবে তাই করব। আজ থেকেই অনেক অনেক পড়াশোনা করব। গুড বয়, এখন বলো তোমার কি আবদার রয়েছে। ইয়াশ কোনো প্রকার ভনিতা না করে বলল, মিস, আপনার যখন একটা মেয়ে বেবি হবে তখন সেই বেবিটার সাথে আমার বিয়ে দিতে হবে, কারণ আমি জানি আপনার মেয়ে আপনার চেয়ে অনেক বেশি সুইট হবে। আর ওই চমচমকে আমার চাই। আপনি রসগোল্লা আর আপনার মেয়ে হবে চমচম। এই বলে ইয়াশ নির্দ্বিধায় বিস্তৃত হেসে ফেলে। অথচ কৃতিকার শূন্য চাহনিতে ইয়াশকে দেখছে। এ ছেলে এসব কি বলে ফেললো? কৃতিকা কিঞ্চিত ঢুক গেলে নিজেকে তটস্থ করে। আর এর মধ্যে ইয়াশ আবারও বলে উঠে, মিস, আপনি আমার আবদার রাখবেন তো? আমি রেজাল্টটা ভালো করলে কিন্তু আপনার মেয়েকে আমার চাই। আর যদি আপনি পরে আপনার কথা না রাখেন তাহলে আমি সারা জীবনের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে মিষ্টির ব্যবসা করব। কিন্তু সেই মিষ্টির দোকানে কোনো রসগোল্লা আর চমচম বেচবো না। আর আপনাকেও আপনার মেয়েকেও আমি আমার দোকানে ঢুকতে দেব না। এইসব শোনার পর কৃতিকার আর কিছু বলার নেই। এর মামাকে তো এক ভিন্ন প্রজাতির মনে হয়, কিন্তু মামার এই গুণধর ভাগ্নে হয়তো ভিন্ন গ্রহের প্রাণী। কৃতিকা ভারী শ্বাস ফেলে ইয়াসুর দিকে করুণ চাহনির সহিত তাকিয়ে আওড়ায়, আব্বা, আমার তো এখনো বিয়ে হয়নি, তোমাকে আমার মেয়ে দিব কিভাবে?
কৃতিকার এহেনো কথা শুনে ইয়াশ যেন আকাশ থেকে পড়ল। সে তো এসব কথা ভেবেই দেখেনি। আ আমি তো এইসব ভাবিনি। বিয়ে ছাড়া তো বেবি হয় না, তাহলে? ইয়াশের এহেনো ভাবুক চিন্তা ভাবনায় কৃতিকা আনমনে হেসে ফেলল। তাহলে আর কি, তোমার আবদারও আর আমি পূরণ করতে। না না, আপনাকে আমার আবদার মানতেই হবে। আমার আপনার মেয়েকেই চাই। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার আধির মামাকে বিয়ে করে ফেলুন। ইয়াশের এহেনো কথা শুনে মাত্রই কৃতিকা ভীষণ খেলো। দাঁতে দাঁত চেপে নিজেকে তটস্থ করে সে ইয়াশকে থামাতে চাইলো, কিন্তু তার আগে ইয়াশ নিজের মতো বলতে লাগলো। আপনি জানেন মামুকে বিয়ে করানোর জন্য মাম্মাম আর নানুমণি কত কষ্ট করে? দুদিন বাদে বাদে সুন্দর সুন্দর আন্টিদের ছবি নিয়ে ঘাটাঘাটি করে। ওটা ঘাটাঘাটি। ও হ্যাঁ, কিন্তু এত ঘাটাঘাটি করেও কোনো লাভ হয় না। মামু তো বিয়েই করতে চায় না। কিন্তু আমার তো আপনাকে অনেক পছন্দ, আর আমার মামুও আমার অনেক প্রিয়। তাই আপনারা চাইলে দুজনে বিয়ে করে আপনাদের বেবিটাকে আমার বউ বানিয়ে দিয়ে দিতে পারেন। আমি অনেক খুশি হব। তারপর আমি একটা মিষ্টির দোকান খুলব। সেখানে আপনার মেয়ে মানে আমার বউ মিষ্টি বানাবে, আর আমি সেগুলো বিক্রি করব। তারপর আমরা অনেক বড়লোক হয়ে যাব। যদিও আমি এখনও রিচ, কিন্তু তখন আমি আরও অনেক অনেক বড়লোক হয়ে যাব। রিচ কিড ইয়াশ থেকে হয়ে যাব রিচম্যান ইয়াশ ইউ। হাত মুখে নানান নাটকীয় ভঙ্গিতে এত সব কথা একদমই বলে থামতেই কৃতিকা তার উদ্দেশ্যে কৌতূহলী স্বরে আওড়ায়। মিষ্টি বিক্রি করে এত বড় লোক? আচ্ছা, জি জি, আমার তো মিষ্টি অনেক ভালো লাগে, তাই আমি ওটারই বিজনেস করব। আচ্ছা, তোমাকে এসব বুদ্ধি কে দেয় শুনি? এমন আজগুবি কথাবার্তা পাও কোথায়? কৃতিকার হতাশাময় কথাবার্তাতেও ইয়াশ নির্বিকারে বলে। আমার ইন্টেলিজেন্ট ব্রেন থেকে। আই নো আই এম আল রিয়েলাইন্ট গাই। কৃতিকা মনে মনে বিড়বিড়ে আওড়ায়। সুবহানাল্লাহ, কপালে জুটেছিল দুই আল্লাহর বান্দা, যেমন মামা তেমন তার ভাগ্নে। দুজনের এহেন কথোপকথনের মাঝে আচমকা রুমে এক বয়স্ক মহিলা প্রবেশ করে। বয়স্ক হলেও চোখে মুখের ভাবভঙ্গি বেশ গম্ভীর। পরনে সাদা রঙের শাড়ি, হাতে গলায় মোটা মোটা সোনার চেইন। ভাবভঙ্গিও কিছুটা অদ্ভুত। তাকে দেখা মাত্র ইয়াশ বলে ওঠে। দাদুমণি, তুমি এসেছ? না। ইয়াশের কথা শুনে কৃতিকা পেছন ফিরে মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়। তবে মহিলাটি বেশ তীক্ষ্ণ নজরে কৃতিকাকে কিছুক্ষণ পরখ করার পর সালামের উত্তর দেয়। অতঃপর সরাসরি ইয়াশের উদ্দেশ্যে বলল, তোমার পড়া কি শেষ ইয়াশ? ইয়াশ স্বাভাবিক স্বরে উত্তর দেয়, দাদুমণি, আমি তো মিসের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। মহিলাটা খানিক তাচ্ছিল্যের সহিত হেসে বলল, তা তোমার ইম্পর্টেন্ট কথাগুলো কি শুনি? ইয়াশ স্বাভাবিকভাবে নিজের মতো কিছু বলতে নেবে তার পূর্বে কৃতিকা তাকে থামিয়ে দিয়ে বলল। ইয়াশ, পড়ায় মনোযোগ। কৃতিকার কথা শেষ হবার পূর্বে মহিলাটা কৃতিকার উদ্দেশ্যে করা স্বরে বলে, না, বলতে দাও। আমিও দেখি এই আফসানা চৌধুরীর নাতি ঠিক কেমন মানসম্মত ম্যাডামের কাছে পড়াশুনো করছে। অবশ্য আমার জানাই ছিল আমার নাতির ঠিকঠাক দেখভাল কখনোই ঈশানী আর হাফসা করতে পারবে না, আর সেটাই এখন নিজের চোখে দেখতে হচ্ছে। কৃতিকা ঠোঁট চেপে কথাগুলো শোনার পর বিনয়ের সাথেই বলে উঠল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মোটেও তা তো দেখতেই পাচ্ছি। পড়ানোর জন্য বাড়িতে ঢুকেছো 20 মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু বই খোলার নাম নেই, অথচ কি সব আলোচনা। সি, আজকালকার মানুষজনেরও কোনো বিবেক বুদ্ধি নেই, নয়তো এভাবে অন্যের টাকা মেরে খাওয়ার মানে হয়? কৃতিকা বুঝতে পারছে না এসব কি থেকে কি হচ্ছে। ইনি কোথাকার বিষয়ে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে কৃতিকার নজর ইয়াশের দিকে পড়ে। ইয়াশ অদ্ভুত চাহনিতে দুজনকে দেখছে। কৃতিকা আফসানার দিকে তাকিয়ে বলল, বিষয়টার জন্য আমি দুঃখিত, তবে অনুরোধ করব বাচ্চার সামনে প্লিজ এসব। কৃতিকার কথা শেষ হতে না হতেই আফসানা ইয়াশের উদ্দেশ্যে বলল, ইয়াশ দাদু ভাই, তুমি বাহিরে যাও তো। কৃতিকা বুঝতে পারছে না বিষয়টাকে এইভাবে কেন বিস্তৃত করা হচ্ছে। আফসানের হাবভাব স্বাভাবিক নয়, কেমন অদ্ভুত। নয়তো কোনো টিউটরের সাথে সরাসরি কেউ এমন আচরণ করবে না। সে চুপ থাকলেও ইয়াশ আর কিছু না বলতে পেরে রুমের বাহিরে চলে যায়।
কারণ সে নিজেও তার দাদিকে যথেষ্ট ভয় পায়। এদিকে আফসানা সত্যি সত্যি এখানে তৃতিকাকে পরখ করতে এসেছিল। আফসানা এই বাড়িরই বউ, মূলত সে আধিরের চাচি হয় এবং ঈশানী তার ভাতিজি হওয়ার পাশাপাশি ছেলের বউ এবং হাফসার ননদ। যথারীতি আধিরের বিয়ে নিয়ে এই বাড়ির দূর দূরান্তের সকলেরই বিশেষ চিন্তা ভাবনা রয়েছে। এছাড়া আফসানার ভাইয়ের এক মেয়ে রয়েছে যার সাথে তিনি আগে থেকে আধিরকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু এখানে এতদিন পরে সে গল্পে গল্পে যখন হাফসার কাছে তৃতিকার নামে এত সুনাম শুনতে পেল, তৎক্ষণাৎ তার তৃতিকাকে নিয়ে সন্দেহ জাগে। আর যাই হোক, ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে না পারলেও এই বাড়ির ছেলের বিয়ে নাকি কোনো টিউশনি পড়ানো এতে মেয়ের সাথে হবে, এটাও কি সম্ভব? চৌধুরীদের কি এতটাই অধপতন নেমে এসেছে? আর যাই হোক, চৌধুরী বাড়ির বউ হয়ে অন্তত সে এমন কিছু মানতে পারবে না, যতই হাফসা ঈশানী তৃতিকার গুণগান করুক না কেন। ফলাফলস্বরূপ ইয়াসের পড়াশোনার খোঁজ নেওয়ার বাহানায় তৃতিকাকে পরখ করার উদ্দেশ্যে এদিকে আসতেই দুজনের কথোপকথন সে শুনে ফেলে। যথারীতি এমন কথোপকথন শুনিয়ে তার মতো মানুষের আর হুঁশ নেই বললেই চলে। তৃতিকাকে ফাঁকা পেয়েই সে আকস্মাৎ অদ্ভুত স্বরে বলতে লাগলো, চেহারা সুরত তো ভালোই, দেখে তো মনে হয় বয়সও অনেক কম। তা নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এই বাড়ির ছেলেকে পছন্দ করার কারণটা কি? বিয়ে শাদী করতে চাও? তৃতিকা হতভম্বের ন্যায় আফসানার দিকে তাকিয়ে থাকে। চিনে না জানে না এসব কেমন কথাবার্তা। সে কিছুটা নিজেকে সামলে স্বাভাবিক স্বরে বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ইয়াশ ওসব এমনিতেই মজা করে বলেছে। এগুলো এভাবে সিরিয়াসলি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছো? শোনো মেয়ে, তোমার চেয়ে বয়সে কয়েক গুণ বড় আমি, দিন দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানি, আর তোমার মতো মেয়েদেরও অনেক ভালো করেই চিনি। এখানে পড়াতে এসেছো, ভালো মতো পড়াও। শিক্ষা নিয়ে হেলাফেলা করো না। শিক্ষা দিয়ে সলসাতুরি করে জীবনে কিচ্ছু করতে পারবে না। আর তোমাদের সব কথাই আমি শুনেছি। তুমি এখানে পড়াতে আসো নাকি এই বাড়ির টাকা পয়সায় নজর দিতে আসো, খোদাই জানে। তৃতিকার বিস্ময়ে ঠোঁট ফাঁকা হয়ে এলো। এসব কথাবার্তার মানে কি? নিমিষে তার চোয়াল শক্ত হয়। যদিও আশেপাশে তারা দুজন ব্যতীত আর কেউ নেই, তবু তৃতিকা এবার শক্ত গলায় বলে উঠে, দেখুন, আমি ভদ্রতার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি আপনার সাথে, কিন্তু আমি পড়াতে এসে কোনো অপরিচিতর কাছে কখনোই এসব কথা শুনতে ইচ্ছুক নই। আমি আপনার নাতিকে পড়াই, এটা ঠিক, কিন্তু তাই বলে আপনি যা তা বলে আমাকে অসম্মান করবেন তা তো হয় না। এবার আফসানা বেশ ক্ষিপ্ত স্বরে বলল, এই মেয়ে, গলার আওয়াজ নিচে করো। তুমি জানো আমি কে? এই বাড়ির কারো সাধ্য নেই আমার উপরে কথা বলার, আর তুমি একটা বাহিরের মেয়ে হয়ে। জি, আমি বাইরের মেয়ে, তাই কোনো বাইরের লোকজনের এমন নিচু মন মানসিকতা সম্পন্ন কথাবার্তা শুনতে ইচ্ছুক নেই। প্লিজ ক্ষমা করবেন কিন্তু। তোমার সাহস তো কম না, এমন অসভ্য হয়ে আমাদের অধীরকে পেতে চাও? তৃতিকার আর মাথা ঠিক রইল না। সকালবেলায় এক যারা তার মাথা খেয়েছে, আর এখন এই মহিলা। নিমিষে এসে ক্ষিপ্ত হয়ে বলে উঠে, এক্সকিউজ মি, তখন থেকে কি সব বলছেন? কেন আধিকে? তৃতিকা এই বলতে না বলতে আকস্মাৎ থেমে যায়। অমনি আফসানা তাচ্ছিল্যের সহিত বিস্তৃত হেসে বলল, কি হলো বলো? অধীরের দিকে তোমার কোনো জোর পড়েনি? শোনো মেয়ে, মানুষ চিনতেই আফসানার বেশি সময় লাগে না। তোমাকে যা চেনার তা চিনে নিয়েছি, দেখলেই বোঝা যায় কোথাকার না কোথাকার বস্তি হতে উঠে এসেছো। আর কিনা নজর দেয় চৌধুরী বাড়িতে। এই পর্যায়ে তৃতিকা চোখের কোনায় পানি জমে উঠল। বিস্ময়ে সে চোখের পলক ফেলতে পারছে না। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলানোর আগেই আফসানা তার দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে হিসিয়ে বলল, এই মেয়ে, তোমার কত টাকা লাগবে বলো তো, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু অধীরের থেকে নজর সরাও। ইতিমধ্যে ঈশানী আর হাফসাকে তো নিজের বশে করে নিয়েছো, কিন্তু অধীরের থেকে নিজের কুনজর সরাও। ওকে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দেব, কারণ এই বাড়ির বউ হওয়া গরিব মিসকিনের কর্ম নয়। তাই অধীরের জন্য আর কেউ যোগ্য হোক বা না হোক, তুমি তার যোগ্য নও।
আধির একের পর এক ফোন করছে, অথচ ধৃতিকা তা দেখেও তোলার প্রয়োজন মনে করছে না। সে চৌধুরী বাড়ি হতে ফিরে এসেছে অনেকক্ষণ আগেই, এখন প্রায় রাত 8টা বাজে। তবে আজ সে ঘটনার পর ধৃতিকা আর ইয়াশকে পড়ানো হয়নি। সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। বিষয়টা ঈশানীর নজরে পড়লেও ফিরে আসার সময় শুধু ধৃতিকা এটুকুই বলেছে, আমার সময় চাই। যদিও ঈশানী ধৃতিকার চোখ মুখ দেখিয়ে আন্দাজ করে ফেলেছে ঘটনা ঠিক কী ঘটেছে, কিন্তু তাতে কি? ধৃতিকা ওখানে এক মুহূর্ত থাকার প্রয়োজন মনে করেনি। আপাতত সে তার নিজের ঘরে চুপচাপ বসে রয়েছে। মন মেজাজ খুবই খারাপ। সন্ধ্যায় আধিরের কথা অনুযায়ী কয়েকজন লোক এসেছিল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তাদের সরাসরি মানা করে দিয়েছে। আর এরপর থেকে আধির একের পর এক অনবরত কল করে যাচ্ছে। আর এর মধ্যে ধৃতিকা টের পায় তার বাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ। ধৃতিকা দ্রুত মাথা উঁচে দেখে সত্যি সত্যি আধিরের সাদা কালো চকচকে গাড়িটা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দেখা মাত্রই আচমকা সে রুমের লাইট বন্ধ করে দেয়। ওদিকে আধির আবারও তাকে ফোন করতেই সে এবার ফোনটা দ্রুত গতিতে রিসিভ করে। আর অমনি আধির বলে ওঠে, কোথায় তুমি? কেন? উত্তর দাও তৃতি। আমি কোথায় তা জেনে আপনি কি করবেন? রাগ তুলো না আমার, কোথায় আছো তাড়াতাড়ি বলো। আমি সিমরান আপুর বাসায়। এই সিমরানটা আবার কে? আমার পরিচিত, বলেছিলাম আপনাকে। আধির কিছু সময়ের জন্য থামে। এই প্রথম শুনল কৃতিকা বাড়ির বাহিরে অন্য কারো বাসায় গিয়ে থাকছে, কিন্তু তার মন বলছে তো অন্য কিছু। আধির জানালার গ্লাস না নামিয়ে তার বাসার জানালার দিকে তাকায়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সত্যি বলছো? তুমি তোমার বাসায় নেই? কৃতিকা সামান্য ইতস্তত স্বরে বলে, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আর প্লিজ আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না, আমার সময় চাই। শুরু হতে তৃতিকার তিক্ত অভিব্যক্তিতে আধির প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও এবার সে তৃতিকার উদ্দেশ্যে কপাল কুঁচকে বলল, কি বলতে চাইছো? আমি তোমায় বিরক্ত করছি? তৃতিকা খানিক ফুঁসিয়ে বলে ওঠে, তা নয়তো কি? দেখছেনই যখন বারবার ফোন করার পরেও ধরছি না, তখন কেন এভাবে বিরক্ত করেন? তৃতি তুমি কিসের হ্যাঁ, আমি জাহান নামে যাই না কেন? আপনাকে কেন কৈফিয়ত দিব? আপনি কে আমার শুনি? তৃতিকার এহেন সব কথাবার্তায় আধির বেশ অবাক হলো। এই মেয়ে আজ এমন কেন করছে? যথারীতি সে বেশ রুক্ষ স্বরে এবার বলল, তৃতি এবার কিন্তু বেয়াদবি করছো তুমি। আধিরের এহেন শীতল গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা থমকে যায়। তার সাথে কথা বলতে বলতে তার চোখ ঝাপসা হয়ে এসেছে। নিজেকে কোনো মতের সামনে নিয়ে আওড়ায়, সরি, কিন্তু আমার সময় চাই। আমায় একা থাকতে দিন প্লিজ। কৃতিকার কণ্ঠস্বরে কিছুটা ভেজা মনে হলো আধিরের। সে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে গাড়ির জানালার কাজটা নামিয়ে তার রুমের জানালার দিকে তাকায়। রুমের লাইট বন্ধ দেখে কিন্তু তার পুরোপুরি বিশ্বাস কৃতিকা কোথাও যায়নি। সে এখনও বাসার ভেতরে রয়েছে। সে তার উদ্দেশ্যে বলল, তৃতি আমি জানি তুমি তোমার বাসাতেই রয়েছো, কিন্তু মিথ্যে কেন বলছো তা জানা নেই। যাই হোক, তুমি কি ঘুমিয়েছিলে এই জন্য? না, আমি আপাতত কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, কথা না বলো, কিন্তু এইটুকু তো বলো তোমার কি হয়েছে। সন্ধ্যায় পাঠানো লোকজনদের তুমি ফিরিয়ে কেন দিয়েছো? তুমি কি ফ্ল্যাটে যেতে চাচ্ছ না? কৃতিকার কণ্ঠস্বর ক্রমশই ভেঙে আসে। সে আফসানা তার মৃত বাবা মা নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, যা কৃতিকা কোনো মতেই মানতে পারছে না। তার একই সাথে রাগ, খুব কষ্ট সবই হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অজানা কোথাও হারিয়ে যেতে। অসহ্য লাগছে তার সব কিছু। একই সাথে সে আধিরের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে পারল না। ইচ্ছে করলো ফোনটা আছাড় দিতে, কিন্তু নিজেকে কোনো মতের সামনে নিয়ে কৃতিকা কড়া স্বরে বলল, না, আমি 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 আপনার সাথে পরে কথা বলবো, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। কৃতিকা এই বলে আকস্মাৎ ফোনটা কেটে দেয় এবং অঝরে কাঁদতে শুরু করে। মাথা ঝিমঝিম করছে তার। কে ছেড়ে কি হচ্ছে তার সাথে? তার ভাগ্যটা এত কেন এলোমেলো? মাথার মধ্যে একের পর এক উল্টোপাল্টা চিন্তা ঘুরতে লাগলো। একদিকে আফসানার কথাবার্তাগুলো তীব্রভাবে তাকে আঘাত করছে, অন্যদিকে যারার বলার সেসব কথাবার্তা। এবার সে নিজেকে সত্যি সত্যি আধিরের অযোগ্য ভেবে বসলো। আধির তো সরাসরি তাকে এখন অব্দি কিছু বলেওনি। সে কি করে নিজে থেকে এত সব কিছু ভেবে বসলো? কৃতিকার মাথায় কাজ করছে না। এবার ইচ্ছে হলো আধিরকে সবটা বলে দিতে। পরক্ষণে ভাবলো সে তাকে কি বলবে। তার বাড়ির লোক তাকে এসব উল্টাপাল্টা কথা বলেছে। অফিসের কলিগারা তাদের নিয়ে সন্দেহ করছে। কৃতিকা এসব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল।
সে নিজেকে কোনো মতে সামলে শুধু এইটুকু বোঝায় তার এখন একা থাকা প্রয়োজন। আগে নিজেকে শান্ত করতে হবে, এরপর সকাল হতে হতে নিশ্চিত একটা ডিসিশন নিয়ে নেবে। পরদিন সকালে আর তৃতিকা ভার্সিটিতে যায় না। মন মেজাজ খারাপ থাকলেও সে সময় মতো সোজা অফিসে চলে যায় এবং শুরুতেই আধিরের সাথে দেখা করতে চায়। সে কেবিনে প্রবেশ করতে আধির আচমকা ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকায়। গতকাল তৃতিকাকে বিরক্ত না করে সে তখনই ফিরে চলে এসেছিল, তবে এটুকু তো জানে যে ঘটনা কি হয়েছে। যথারীতি তৃতিকার হাবভাবেও সে যা বোঝার বুঝে যায়। এবার তৃতিকা কিছুটা এগিয়ে আসার আগেই আধির নিজে উঠে দাঁড়ায়। তৃতিকার কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এখানে বসুন। তৃতিকা আধিরকে এক পলক দেখে নিয়ে চুপচাপ চেয়ারে গিয়ে বসে। অমনি আধির গিয়ে তৃতিকার পাশের চেয়ারটা টেনে তার মুখোমুখি ঘুরে বসে এবং তৃতিকার চেয়ারটা নিজের পা দিয়ে ঠেলে নিজের কাছে টেনে আনে এবং তৎক্ষণাৎ নিজের এক হাত তৃতিকার বাহুর পাশে টেবিলের উপর রেখে অন্য হাত তৃতিকার চেয়ারের হাতলে ঠেকে বলল, এবার বলুন, আজ ভার্সিটি যাননি কেন? তৃতিকা মাথা নুয়ে চুপচাপ বসে থাকে। কোনো উত্তর না দেওয়ায় আধির নিজেই তার মুখটার দিকে তাকিয়ে পরখ করে বলল, কেঁদেছ কেন? তৃতিকা এবারও নিশ্চুপ থাকে। আধির ভারী শ্বাস ফেলে বলল, তোমার কি হয়েছে তা স্পষ্ট করে বলবে? কি চাও তুমি? তৃতিকা এবার মুখ তুলে আধিরের দিকে তাকায়, নিজেকে খানিক তটস্থ করে বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। আধির ভ্রু চেয়ে বলল, মানে? তৃতিকা খানিক ইতস্তত স্বরে বলল, মানে আমি এই শহর ছেড়ে একেবারে চলে যেতে চাই। এই শহরে থাকবো না আমি। আমি আমার বাড়িতে চলে যাব। আধিরের চোয়াল খানিক শক্ত হলো। সে গম্ভীর স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলল, আর তোমার পড়াশোনা? জানি না। আধির কিছুটা তাচ্ছিল্যের সহিত হেসে বলে, জানি না বললে তো হবে না তৃতিকা, আমার যথাযথ উত্তর চাই। তৃতিকা মুখ তুলে আধিরের কঠোর চাহনির দিকে তাকায়। সে নিজেও খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শেষমেশ আধিরের উদ্দেশ্যে চাপা ক্রন্ধনের স্বরে বলে ওঠে, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আধির নির্বিকারে বলে, কি বুঝতে বলছো? বিশেষ সবাই আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করছে, আমাদের সন্দেহের নজরে দেখছে, ভাবছে কি ভাবছে? তৃতিকা ক্ষণিকের জন্য থেমে ইতস্তত স্বরে বলে, ভাবছে আমাদের মাঝে বিশেষ কিছু আছে। ও তাইতে তোমার কি মতামত? এটা কি মিথ্যা অপবাদ? আধিরের এহেন কথায় তৃতিকা স্তব্ধ হলো। কি বলবে এ বুঝে উঠতে পারলো না। খানিকটা সময় নিয়ে ইতস্তত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করেও কিছু বলতে না পেরে সে অস্থির হয়ে বলে ওঠে, আমি বাড়ি যাচ্ছি, আমার সময় চাই। এই বলেই তৃতিকা উঠে দাঁড়ায় এবং আধিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বাহিরে চলে যায়। এদিকে আধির তার যাওয়ার পানে চেয়ে দেখতে দেখতে ভারী শ্বাস ফেলে আওড়ায়। সময় চাই। তৃতিকা অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে চৌধুরী ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল যা হওয়ার হয়েছে, কিন্তু এই নিয়ে সে ইয়াশকে পড়ানোর ব্যাপারে কখনোই হেলাফেলা করবে না। আফসানাকে বা কি তা দেখার বিষয় তৃতিকার নয়। যখন ঈশানী বা হাফসা তাকে বলবে পড়ানো ছেড়ে দিতে, ঠিক তখনই সে পড়ানো ছাড়বে। একই সাথে আর কারো নেতিবাচক বিষয়ে গুরুত্ব দিয়ে এই শহর ছাড়ার চিন্তা করবে না। পড়াশোনা করতে যখন এসেছে তখন পড়বেই। তৃতিকা বেশ দৃঢ় মনে চৌধুরী বাড়িতে প্রবেশ করে, তবে গিয়ে যেন বেশ বড় সড়ো ঝটকা খায়। বাড়িতে আজ তেমন কেউই নেই, তবে ঈশানী আর ইয়াশ রয়েছে। ঈশানী তাকে দেখেই বেশ ইতস্তত ভঙ্গিতে বলে উঠল, আমি জানি না তৃতিকা, গতকাল ইয়াসের দাদি তুমি কি বলেছে, কিন্তু আমার মনে হয় না উনি তোমায় ভালো কিছু বলেছে। যদিও পরবর্তীতে আর কথাবার্তায় আমি অনেক কিছুই আন্দাজ করে ফেলেছি। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। উনি তোমাকে যাই বলুক না কেন, তুমি প্লিজ তার কথায় কিছু মনে করো না। প্লিজ তুমি আমার ছেলেটাকে পড়ানো বাদ দিও না। ঈশানীর একের পর এক অনুনয় অনুরোধে তৃতিকার আর বিশেষ কিছু বলার রইল না। একই সাথে আশেপাশের আর তেমন কাউকেই না দেখে সে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলো না। ভালো হয়েছে গতকালের সেই মহিলাটা আর এই বাড়িতে নেই, নয়তো এসে তার মুখটা চোখের সামনে পড়ে তার মুডটাই নষ্ট হয়ে যেত। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে ইয়াসের রুমে পড়াতে যায়, কিন্তু তার সাথে কথা বলতে গিয়েই একবারই ইয়াস বলতে লাগলো, জানেন মিস, আজ কি হয়েছে? তৃতিকার মন মেজাজ ভালো নেই। গতকাল বেশি কথাবার্তা বলতে গিয়ে যত কাহিনী হলো, আজ আর একবারই ইয়াসের কথায় তাল না দিয়ে বলল, বাবা, আগে পড়াটা শেষ করো, তারপর না হয় তোমার কথা শুনবো। ইয়াস তার কথা গায়ে না লাগিয়ে নিজের মতো করে বলতে লাগলো,
আগে একটু বলে নেই, নয়তো পরে ভুলে যাব। আজ বাড়ির সবাই আধির মামুর জন্য বউ দেখতে গিয়েছে। মজার ব্যাপার, আজ প্রথমবার আধির মামু নিজেও গিয়েছে সেখানে। যদি মামুর সেই বউকে পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হবে আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে। আমার তো অনেক খুশি খুশি লাগছে, আমার মামুর বউ আসবে। আসলে এখনো কথায় তৃতিকা বেশ অবাক হলো। নিমিষেই তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে না চাইতে ওই আসল উদ্দেশ্যে বলল, তোমার মামুও গিয়েছে মেয়ে দেখতে? তো আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আসবেন দেখে মাম্মামার আমাকে যেতে দিল না। তৃতিকা আর কিছু বলল না। তার চোয়াল শক্ত হয়ে গিয়েছে, ভেতরে ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। তৃতিকা নিজেকে কোনো মতে সামনে নিয়ে এই আসল উদ্দেশ্যে বলল, নাও এখন পড়া শেষ করো। সন্ধ্যা রাতে রাস্তার পাশ দিয়ে একা একা হেঁটে চলেছে তৃতিকা। আশেপাশের কোনো দিকে তার নজর নেই। মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। প্রায় আরও বেশ খানিকটা পথ বেরোলে তার বাড়ি। আজ ইচ্ছে করে রিক্সাও নেয়নি। চারপাশের ঝোপঝাড় এক প্রকার খুটখুটে অন্ধকার, অথচ সেসবে তৃতিকার কোনো খেয়াল নেই। এর মধ্যে আচমকা তার ফোন বেজে ওঠে। প্রথমবার ইচ্ছে করেই ফোনটা ব্যাগ থেকে বের করার প্রয়োজন মনে করলো না। দ্বিতীয়বার ফোন বেজে উঠতে সে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা মিস্টার খারুশ নামটা দেখে সে আনমনে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলল। পরক্ষণে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, কেন ফোন করেছেন? কোথায় তুমি? বাসায় পৌঁছেছো? তৃতিকা আবারও খানিকটা তাচ্ছিল্যের সহিত তির্যক হেসে বলল, আমাকে নিয়ে আপনার এত কেন চিন্তা বলুন তো? দায়িত্ব পালন করছেন? জানোই যখন তখন আবার জিজ্ঞেস করছো কেন? ছেড়ে দিন না এসব, কিসের দায়িত্ব? ভুলে যান আমায়। আমাকে আমার মতো থাকতে দিন আর নিজের নতুন জীবন শুরু করুন। কি বলতে চাইছো? আধীরের নির্বিকার গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা মৃদু হেসে বলল, শুনলাম বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, বউ পছন্দ হয়েছে? তৃতিকা জবাবের আশায় চুপ থাকে। আধীর কিছুক্ষণ কোনো কথাই বলে না। পরক্ষণে মৃদু স্বরে জবাব দেয়, হুম দেখতে অনেক সুন্দর, তাই না? হুম তৃতিকা আবারও হেসে ফেলে। না চাইতেও বুক ছিঁড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অজান্তে চোখ টলমল করে ওঠে। সে ঠুটে ঠোঁট চেপে নিজেকে সামলায়, কিন্তু কিছু বলার মতো আর সামর্থ্য হয় না তার। মুখ ভার হয়ে এসেছে, গলার মাঝে যেন কাটার মতো কিছু বিচ্ছে। তৃতিকা আর সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেয়। তৃতিকা নিজের ওড়না শক্ত করে চেপে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। চারপাশে কে আছে না আছে তাতে তার একটু ধ্যান নেই। আর এর মধ্যে আধীর আবারও ফোন করে। তৃতিকা ফোনটা ধরবে না ভেবেও ফোনটা রিসিভ করে। অমনি আধীর বেশ রুক্ষ স্বরে বলে ওঠে, কথা শেষ হওয়ার আগেই কল কেন কেটেছো? তৃতিকা ঠোঁট ভেজে ঢোক গিলে বলল, বলুন কি বলবেন? কোথায় আছো তুমি? আপনি কি চান বলুন তো? আপনি কি আমাকে শেষ করে দিতে চান? তৃতিকার ভেজা কণ্ঠস্বরে আধীর আর কিছুই বলে না। আবারও নিস্তব্ধতায় তৃতিকার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছুটা ফুপিয়ে বলে ওঠে, ভালো থাকুন। এই বলেই সে ফোনটা কাটতে নেবে, এমন মুহূর্তে আচমকা এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আচমকা তার পেছন হতে কালো ছায়ার ন্যায় কেউ এসে তার মুখে কিছু একটা চেপে ধরে। নিমিষেই যেন তৃতিকার সম্পূর্ণ দুনিয়াটা ঘুরে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়ে এবং সে সম্পূর্ণরূপে জ্ঞান হারায়। তৃতিকার জ্ঞান ফিরতে ছটফটিয়ে বসে পড়ে। রাত এখন কয়টা বাজে তা তার জানা নেই এবং সে আদতে কোথায় রয়েছে তাও সে জানে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা কোনো ফ্ল্যাট বাসা, কিন্তু সম্পূর্ণ অপরিচিত এক জায়গা। আর সে বর্তমানে এই রুমের বিছানায় বসে রয়েছে। নিমিষেই তৃতিকা আতঙ্কিত হয়ে ওঠে। আবারও সেরকমই ঘটনা। এবার না জানি তার সাথে কি হতে চলেছে। তৃতিকা আর নিজেকে ঠিক রাখতে পারল না। আশেপাশে কেউই নেই। একটা বদ্ধ ঘরে সে এভাবে তৃতিকা কাঁদতে গিয়েও আচমকা একটা বিষয় লক্ষ্য করে চমকে ওঠে। তার হাতে এসব কি? মেহেদি! নিমিষে তার চোখ ছানা পড়া হয়ে যায়। দুহাত ভর্তি মেহেদি দিয়ে সাজানো। মেহেদি শুকিয়ে গেলেও ধোয়া এখনো বাকি। আর এর মধ্যে আচমকা তার নজর দুই হাতের তালুতে পড়তেই সে আরেক দফায় বিস্মিত হলো। এক হাতে লেখা মিস্টার খারুশ ও অন্য হাতে মিসেস তেতুকা। তৃতিকা বিস্ময়ে বুঝে উঠতে পারছে না এসব কি, এগুলো সত্যি নাকি স্বপ্ন। আশেপাশে তাকিয়ে দেখে পুরো ঘরে এই বিছানাটা ব্যতীত আর তেমন কিছুই নেই। দূরে একটা টেবিল আর আলমারি রাখা। একই সাথে রুমের এক কোণায় জ্বলছে সাধারণ একটি লাইট বাল্ব। আর এর মধ্যে আচমকা দরজার শব্দ হয়। তৃতিকা চমকে সেদিকে তাকাতেই দরজা ঠেলে দুজন মানুষ বিস্তৃত হেসে ভেতরে প্রবেশ করলো, যাদের দেখা মাত্রই তৃতিকা আরেক দফায় বিস্মিত হলো। ঈশানী এসেছে
হাতে গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে, যাতে সোনালি রঙের সুতোয় নিখুঁত কারুকার্য করা। ঈশানীর পরনেও বেশ ভারী পোশাকের সাজসজ্জা, নীল রঙের জামদানি শাড়ির সাথে মোটা অলংকার। তার সাথে আসা ইয়াসের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। চুলগুলো পরিপাটি করে গোছানো, পরনের সাদা সোনালি পাঞ্জাবি, পায়ে কালো রঙের চকচকে জুতো, হাব ভাবে যেন আলাদা। কৃতিকা তাদের দেখে অবাক হলেও তারা দুজন নির্বিকারে তার দিকে এগিয়ে এলো। আর ইয়াস তো একেবারে তীব্র উল্লাসের সহিত চিল্লিয়ে তার কাছে দৌড়ে এসে বলল, ইয়ে, আমার তেতোকা মামি ঘুম থেকে উঠে গিয়েছে, এবার খুব তাড়াতাড়ি বিয়ে খাবো আমি। কৃতিকা ইয়াসকে শুধু চেয়ে চেয়ে দেখল। ঈশানী তার কাছে এগিয়ে আসতেই সে তার উদ্দেশ্যে অবাক স্বরে বলল, আপু এসব কি? ঈশানী বিস্মৃত হেসে বলল, যা দেখছো তাই। এখন দ্রুত হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো। দেখি মেহেদি কেমন দিয়েছি আমি। এই বলেই সে কৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। আমার তো এখন নিজের প্রতি গর্ব হচ্ছে। অবশ্য হাজুর এত সুন্দর বলে এটা সম্ভব হয়েছে। যাই বলি না কেন, ভাই কিন্তু আমার জিতেছে। এই বলে ঈশানী আকস্মাৎ হেসে ফেলে। অন্যদিকে কৃতিকা বিস্ময়ের সাথে শুধু চেয়ে থাকে, কোনো কিছু যেন বোধগম্য হচ্ছে না তার। আর এর মধ্যে ঈশানী তার উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি হয়তো এখনো স্বাভাবিক হতে পারছো না, তবে হাতে কিন্তু সময় নেই। রাত 12টা বাজার আগে তৈরি হতে হবে তোমায়। তাই বোন প্লিজ দ্রুত ফ্রেশ হয়ে এসো। তোমার শাড়ি পরাতে হবে, সাজতে হবে, কত কাজ বাকি। দেরি হলে ভাই রাগ করবে। কৃতিকাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঈশানী তাকে জোর করেই ওয়াশরুমে পাঠায়। অতঃপর সে ফ্রেশ হয়ে এলে শাড়িটা বেশ সুন্দর মতো পরে দেয়। অতঃপর চুলগুলো খোপা করে বেঁধে দিয়ে বেলি ফুলের গাজরা বেঁধে দেয়, কিন্তু মেকআপ করানোর সময়ই সে থেমে যায়। আধির তাকে বলে দিয়েছে যেন অতিরিক্ত মেকআপ না করায়, কিন্তু বিয়ে বলে কথা। ঈশানী চেয়েও আর আধিরের কথা মানতে পারল না। হালকা করে হলেও কৃতিকার মেকআপটা সে সম্পূর্ণ করলো। যদিও গহনা এখনও আনা হয়নি, তাই ওটা বাদ রয়ে গিয়েছে। কৃতিকাকে পুরোপুরি সাজানোর পর ঈশানী তাকে এক নজরে পরখ করে বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক, এত সুন্দর ভাবি আমার। কৃতিকার কোনো অনুভূতিই জাগছে না, এখনও সবটা স্বপ্নের মতো ঠেকছে। সে খুব করে চাইছে সরাসরি আধিরের সাথে কথা বলতে। আর এর মধ্যে রুমের ভেতরে আকস্মাৎ আধিরের আগমন ঘটে। বরাবরের মতো আজও তাকে সাদা পাঞ্জাবিতে দেখা গেলেও তার বর্তমান সাজসজ্জা বেশ ভিন্ন। পাঞ্জাবির ডিজাইন হতে তার চেহারার ভাবভঙ্গি সবটাই অনেক বেশি আকর্ষণীয়। পাঞ্জাবির গলা ও হাতার দিকটায় সোনালি সুতোর হালকা নকশা, চোখে মুখে অদ্ভুত দীপ্তি, ঠোঁটের কোণে বিস্তৃত মুচকি হাসি। আকস্মাৎ আধিরকে রুমে প্রবেশ করতে দেখে ঈশানী অবাক স্বরে তার উদ্দেশ্যে বলল, ভাই তুমি এখনই কেন এখানে? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আধির মৃদু হেসে তার উদ্দেশ্যে বলে, এই না, আমি বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। এই বলে সে চোখের ইশারায় ঈশানীকে বাহিরে যেতে অনুরোধ করে। ঈশানীও হেসে ফেলে বাহিরে চলে যায়। ঈশানী চলে যেতে আধির কৃতিকার দিকে নজর ফেরায়। বিছানার মাঝে আস্ত এক গাঢ় লাল রঙের গোলাপ ফুল যেন বসে রয়েছে। আধির তাকে দেখে ভারী শ্বাস ফেলে এগিয়ে যায়। বিছানায় হাঁটু গেড়ে কৃতিকার সামনে চুপটি করে বসে। তাকে অপলক দৃষ্টিতে মুগ্ধ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে। কৃতিকাও তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আকস্মাৎ ফুঁপে ওঠে। হঠাৎ এহেন কাণ্ডে আধির বেশ ঘাবড়ানো স্বরে আওড়ায়, আরে আরে, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। এই বলে সে কৃতিকাকে ছুটে নিলে সে আধিরের বাহুতে হাত দিয়ে আঘাত করে বলল, আপনি যে এত খারাপ তা আমি স্বপ্নেও ভাবিনি, অসভ্য পুরুষ। আধির মিথ্যে ব্যথা পাওয়ার অতিরঞ্জিত ভঙ্গিতে কৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, উফ, বিয়ে হওয়ার আগেই এভাবে বর নির্যাতন করছো? এটা কিন্তু ভারী অন্যায়, তোমার নামে মামলা করে দেবো আমি। কৃতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? জানেন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবারও হয়তো। কৃতিকা এই বলে কেঁদে ফেললে আধির দু হাতে কৃতিকাকে আগলে জড়িয়ে ধরে। আধিরের বুকে কৃতিকার ঠাঁই হতে সে আরো বেশি ফুঁপে ওঠে। অমনি আধির তাকে নিজের সাথে মিশিয়ে আওড়ায়, এভাবে কাঁদে না পাকনি বউ আমার। আপনি যেভাবে পাকনামি করেন তাতে এছাড়া আর ভালো অপশন আমি খুঁজে পাইনি। সবার কথা শুনেই নিজে নিজেই বেশি বুঝেছেন, অথচ আমাকেই বোঝার চেষ্টা করেননি। সমস্যা নেই, আজ রাতে যা যা বোঝানোর তার সবটাই আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেব আমি। আধিরের এহেন কথায় কৃতিকা আকস্মাৎ চমকে ওঠে।
মাথা তুলে আধিরের দিকে তাকায়। অমনি আধির অদ্ভুতভাবে তীর্যক হেসে তার মুখের কাছে মুখে গিয়ে ফিসফিসিয়ে বলে, এখনই ঘাবড়ালে চলবে, কেবল তো শুরু। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, মিসেস তেতকা রায়ান চৌধুরী। তৃতিকা আধিরের হাবভাবে কিঞ্চিত ঢুক গিলে আওড়ায়। কি বলতে চাইছেন আপনি? আধির পুনরায় বিস্মৃত হেসে বলে, অনেক কিছুই। আপাতত স্বাভাবিক হও, তোমার জন্য বাহিরে চমৎকার এক সারপ্রাইজ অপেক্ষা করছে। আধির আর তৃতিকার কথোপকথনের মাঝে রুমে হাফসা বেগম প্রবেশ করে। দুজনকে এহেনা অবস্থায় দেখে তিনি নিমিষে কেসে উঠলেন। কারো উপস্থিতি টের পেতেই আধির ও তৃতিকা নিজেদের তটস্থ করে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসে। অমনি হাফসা বেগম তাদের কাছে এসে বলল, বিয়ের আগে এত কাছাকাছি ঠিক না, বিয়েটা হয়ে যাক, তারপর না হয়। এই বলে সে মুচকে হেসে হাতে থাকা গহনার বাক্সগুলো তৃতিকার সম্মুখে বিছানায় রাখে এবং গহনাগুলো বাক্স থেকে বের করতে করতে আওড়ায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।